ঘরটা ভেঙে গেছে, এতটুকু পানি মানে না থাকার মতো অবস্থা। সুইচ গেটগুলো যদি অতি দ্রুত যদি 7টা গেট থেকে 7টা যদি খুলে দেয়, আমাদের পানি এখানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকবে। দুর্যোগে ওলট পালট কক্সবাজার বান্দরবানের জনজীবন, অনেকের ঠাঁই আশ্রয় কেন্দ্রে। চট্টগ্রাম বোর্ডে কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। শেখ হাসিনা দেশে ফিরলেই ফাঁসির রায় কার্যকরের দাবি এনসিপির। দেশে ফেরার ঘোষণাকে নির্জলা মিথ্যাচার হিসেবে দেখছেন জামায়াত আমির। তিনি তো বলছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না, তিনি গিয়েছেন কিনা? গিয়েছেন তো, এখন তিনি বলতেছেন আসবেন, তিনি আসবেন না। ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে বিরোধ, হাদির পরিবারের বিরুদ্ধে মালিকানা দাবির অভিযোগ, পদত্যাগকারীদের ষড়যন্ত্র বলছেন বোন মাসুমা। রাজধানীর মোহাম্মদপুরে প্রায় শতবর্ষী ভবনের একাংশে ধস, সংস্কারে অনীহা মালিকের, ঝুঁকি নিয়ে 15 পরিবারের বসবাস। অনেক দিন থেকে বেকার হয়ে গেছে, এটা নিয়ে ওরা গুরুত্ব দেয় না। অবশ্যই আমি ছেড়ে দেবো, কারণ থাকা পসিবল না। ভাড়াটারা বুঝতো যে এই বিল্ডিং ঝুঁকিপূর্ণ, তাহলে না আসাটাই বেটার, এইখানে থাকাটাই। বিশ্বকাপ উন্মাদনায় দেশ জুড়ে হানাহানি, ঝরল 11 প্রাণ। পারিবারিক ও সামাজিক বন্ধনের শিথিলতাকে দুষছেন বিশেষজ্ঞরা। এবং ইরানে চীন রাশিয়ার সঙ্গে যোগাযোগের রেল সেতুতে মার্কিন হামলা, তেহরানের ভয়ে তটস্থ ট্রাম্প। আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। শিরোনামগুলো দেখছিলেন। বানের জলে ভাসছে চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা, পরিবহন চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় পণ্য সরবরাহেও দেখা দিয়েছে সংকট। উঠান নেই চেনা পথ। পানির নিচে তলিয়ে গেছে ঘর। যে সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতেন মানুষ, সেখানে এখন শুধু পানি আর পানি। কোথাও বন্ধ হয়ে গেছে যান চলাচল, কোথাও আবার সিএনজি অটোরিকশা টেনে নিতে হচ্ছে নিরাপদ স্থানে। কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে এমনই দুর্বিষহ পরিস্থিতি চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া থেকে শুরু করে কক্সবাজারের চকরিয়া পর্যন্ত অনেক এলাকা ডুবে আছে এখনো। বসত বাড়িতে ঢুকে পড়েছে পানি। শুধু ভোগান্তি না, এরকম বৃষ্টি যদি আরো 2-1 দিন হয় তাহলে তো এখানে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। পাহাড়ি অঞ্চলে তো খুব ভারী বর্ষণ হচ্ছে, এর কারণে আমাদের গাড়ির চলাচল বন্ধ। এই যে আমরা কালকেও রুমা রোডে ঢুকতে চাইছিলাম, ঢুকতে পারি না। 12 মাইল পর্যন্ত গিয়ে এখানে অনেক পাহাড় ধস, তো ওখান থেকে আবার ফেরত চলে আসতে হয়েছে। যাত্রীদের অনেক ভোগান্তি। শুধু জলাবদ্ধতাই নয়, বিভিন্ন স্থানে পাহাড় ধস এবং সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটি ও বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগও ব্যাহত। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি উপজেলা। পরিবহন চলাচল বন্ধ থাকায় প্রয়োজনীয় পণ্য সরবরাহেও দেখা দিয়েছে সংকট। গাড়ি ঘোড়া চলতে পারে, পানি উঠতে দিন নৌকালে ভাড়া করে অবস্থার মাঝে কষ্ট আছে। পানির কারণে হচ্ছে যে আমরা বাইরের থেকে মাছ সংগ্রহ করতে পারছি না, সেই কারণে আজকে গতকালকেও আজকেও 2 দিন ধরে বাজারে মাছ খুবই সংকট। ক্রেতারও তেমন বড় আসছে না, বৃষ্টি বাদলে, ঝড় বাদলে, বৃষ্টির কারণে। খাগড়াছড়িতেও পরিস্থিতি উদ্বেগজনক। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার, ডুবে গেছে ঘরবাড়ি, আবাদি জমি ও গ্রামীণ সড়ক। টানা বৃষ্টিতে সাজেকে আটকে পড়া আরও 383 পর্যটককে নিরাপদে ফিরিয়ে এনেছে সেনাবাহিনী। হাসিবুর রহমান, স্টার নিউজ। বান্দরবানে বন্যা পরিস্থিতির মধ্যেই ঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা। তবে থেমে থেমে বৃষ্টি আবারও জন্ম দিয়েছে নতুন আশঙ্কার। বিভিন্ন স্থানে সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বান্দরবন থেকে আরও জানাচ্ছেন নিবিড় সাহা, ছবি তুলেছেন বাসির আহমেদ। চারদিকে থই থই পানি। এ অবস্থায় ছেলেকে নিয়ে দোকানের তালা খুলেছেন মোহাম্মদ হানিফ। খুঁজছিলেন পুনরায় ব্যবহার করার মতো কিছু আছে কিনা। দোকানপাট নিয়ে খুব
অসহায় আছি। মনে করেন এখন আজকের দিকে তো 4-5 দিন লইতে দোকানপাট করতে পারি না। বন্যায় নষ্ট হয়েছে অনার্স পড়ুয়া ছেলের বেশিরভাগ বই। দুর্বিষহ গল্পের সঙ্গে 3 দিন পর ঘরে ফিরে ধোয়া মোছার কাজ করছেন বাবা ছেলে। দোকানপাটে যে মালামাল ছিল সব নষ্ট হয়ে গেছে। ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। অনেক টাকার বই, খাতা, কলম যা ছিল পড়ালেখার মতো সবই শেষ। তারা যখন ঘরে কাজ করছেন সে সময় আবারও শুরু হয় বৃষ্টি। নতুন আশঙ্কা জাগে তাদের। আমাদের এলাকার পরিস্থিতি অনেক খারাপ এখন। আমাদের বসত বাড়ি ভেঙে যাচ্ছে, ওখানে আমাদের ঘরের পাশে একদম রাস্তা সব ভেঙে যাচ্ছে ওগুলা। বান্দরবান সদরের শেরেবাংলানগর এলাকার পুরো চিত্র ঠিক এমনই। চারদিকে পানি, কোথাও তা পৌঁছে গেছে বুক পর্যন্ত। তাই তো স্ত্রী সন্তানকে আশ্রয় কেন্দ্রে রেখে ঘর দেখতে এসেছেন মোহাম্মদ মহসিন। যতটুকু সম্ভব পরিষ্কার করছেন, জানালেন বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। বিছনা বাজার সব মাল সামান যা কিছু সব পচে যেত, এগুলো বেজলার তো আর থাকে না, এগুলো তো ব্যবহার করা যায় না। উজানের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে তলিয়েছে বান্দরবনের নিচু এলাকাগুলো। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় নৌকা ছাড়া যাতায়াতের কোনো উপায় নেই। যাতায়াত এখন কোনো জায়গায় যাতায়াত নেই, মানুষ পানির মধ্যে সাঁতারে যাইতে পারতেছে, তারা যেতেছে। আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম কিছুদিন আগে আমাদের এখানে যাতায়াতের জন্য কিছু নৌকা দেওয়ার জন্য। জেলা সদর থেকে 1.5 কিলো দূরে বালাঘাটা এলাকায় তলিয়েছে ঘরবাড়ি। পানিবন্দী হাজারের বেশি মানুষ। কয়েকদিন পার হলেও সেখানে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ সহায়তা। বেশি হাসতা তা তো চাইলেও নাই দোয়া মাইয়া মানে হাইলে হতে পারতো না হাই আমার দোকান ঢুকছে, দোকানে সব চিনি, ডাল, চাউল সব চলে ভিজে গেছে। ট্রাম পায় না, মনে করো পানিতে যেতে পারে না, নৌকা নাই এখানে, এই জন্য যেতে পারে না আর কি। চলতি বছর বন্যায় বান্দরবনে 7টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেই সাথে টানা কয়েকদিন যাবৎ পানিবন্দী এসব এলাকায় রয়েছে বিশুদ্ধ পানির সংকট। স্থানীয়রা আশঙ্কা করছেন বিভিন্ন পানিবাহিত রোগের। তাদের দাবি, এখনও সরকারি ত্রাণ পৌঁছায়নি বন্যা দুর্গত এসব এলাকায়। নিবিড় সাহা, স্টার নিউজ, বান্দরবন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বছরের পর বছর যেসব পাহাড়ি মানুষ এক ফোঁটা নিরাপদ পানির জন্য সংগ্রাম করেন, সেই মানুষগুলোরই আজ সবচেয়ে বড় সংকট অতিরিক্ত পানি। টানা বৃষ্টি আর পাহাড় ধসে ঘরবাড়ি ছেড়ে এখন আশ্রয় কেন্দ্রই তাদের একমাত্র ঠিকানা। নিরাপদ আশ্রয় মিললেও অনিশ্চয়তা কাটেনি। খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ আর ভবিষ্যতের দুশ্চিন্তা সব মিলিয়ে আশ্রয় কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে মানবিক সংকটের প্রতিচ্ছবিতে। পাহাড় ধসের শঙ্কা, ঘরে পানি, চারপাশে অনিশ্চয়তা। জীবন বাঁচাতে তাই শেষ ভরসা এই আশ্রয়কেন্দ্র। নিজের ঘর, গবাদি পশু, ফসল সবকিছু পেছনে ফেলে শিশু আর বৃদ্ধদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। কেউ স্কুলে, কেউ উঁচু সড়কে, আবার কেউ সরকারি আশ্রয়কেন্দ্রে কাটাচ্ছেন দিনরাত। বাচ্চাদেরকে নিয়ে আসছে, ওরা তো খুব কান্না করে। এখানে কোনো জায়গায় একটু চুলা বসে রান্না করবো, সেটাও রান্না করতে দিচ্ছে না। একটা রুমের ভিতরে আমরা 27-টা ফ্যামিলি কিভাবে থাকি, না কোনো বসার জায়গা, না কোনো শোয়ার জায়গা। কাল রাতে কয়েকটা ফ্যামিলি বসে বসে ঘুমাইছে, কি করবে, কোনো জায়গা নেই। রাঙ্গামাটি জেলায় এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে উঠেছেন 4392 জন। পার্শ্ববর্তী বান্দরবান, খাগড়াছড়ি আর কক্সবাজারেও বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি এড়াতে বহু পরিবার আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। তবে আশ্রয় মিললেও স্বাভাবিক জীবন থেকে অনেক দূরে তারা। সীমিত জায়গায় গাদাগাদি করে থাকা, শিশুদের কান্না, বিশুদ্ধ পানির সংকট, প্রয়োজনীয় ওষুধের অভাব আর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা, সব মিলিয়ে প্রতিটি আশ্রয়কেন্দ্রই যেন এক একটি মানবিক সংগ্রামের গল্প। আসার পরে প্রশাসন থেকে আমাদের খাবার দাবার দেওয়া হয়েছে, কিন্তু এখানে স্কুলে বিভিন্ন রকমের সমস্যা আছে। বাথরুম এত পরিষ্কার নেই। ঘরের মধ্যে পানি উঠছে, আর ক্ষেত কামা আমাদের এলাকাতে আমাদের ক্ষেত কামার বেশি, এখানে পানির তলে সবার ক্ষেত কামার পানির তলে চলে গেছে। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের উদ্বেগ, কবে ফিরতে পারবেন নিজের ঘরে, ঘরে ফিরলেও আদৌ কিছু অবশিষ্ট পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। যদিও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সবাই মিলে সম্মিলিতভাবেই এই দুর্যোগটা মোকাবিলা আমরা চেষ্টা করছি। এখন পর্যন্ত আমাদের আশ্রয় কেন্দ্রে কোনো ধরনের ত্রাণের ঘাটতি হয়নি। যেখানে কিছু আর্থিক সহযোগিতা দরকার, সেটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত করে রেখেছি। আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাজারো পরিবারের জন্য আশ্রয় কেন্দ্রগুলোই নিরাপত্তার শেষ ঠিকানা। হাসিবুর রহমান, স্টার নিউজ। বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার বিকেলে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত থাকায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং সহ স্থানীয়ভাবে বিষয়টি দ্রুত পরীক্ষার্থী ও অভিভাবকদের জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এ যেন বৃষ্টির পানি নয়, নগরবাসীর দীর্ঘদিনের জমে থাকা দুর্ভোগের প্রতিচ্ছবি। অবিরাম বর্ষণে সকালে স্থবির হয়ে পড়ে রাজধানী। যে সড়ক দিয়ে ছুটে চলার কথা ছিল জীবন, সেখানে মেলে থই থই পানি। জলজটে আটকা পড়ে যানবাহন। দিনের মতো রাতভর কেঁদেছে আকাশ। ভোর থেকেই সেই কান্না ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রতিটি সড়কে। যে শহর স্বপ্ন নিয়ে ঘুম ভাঙায়, সে নিজেই আজ পানিবন্দী। রাস্তায় নেই গতি, আছে শুধু পানি, যানজট আর মানুষের দীর্ঘশ্বাস। ঢাকা শহরের ডরমিটরি মসজিদে নামাজ পড়তে আসছি, গ্রিন রোডে একটা বঙ্গোপসাগরের মতো ঢেউ এসে আমার সব ভিজাই দিল। অবস্থা অনেক খারাপ হয়, এই যে অনেক খারাপ। আপনার সরেজমিনে দেখতেছেন কি অবস্থা। প্রতি বর্ষায় একই দৃশ্য, কষ্ট আর একই প্রশ্ন, তবু যেন বদলায় না এমন জলাবদ্ধতা আর দুর্ভোগের বাস্তবতা। আমরা কাজে না আসতে পারলে তো হেরা কথা বলে, আমরা বৃষ্টি আসলে কিভাবে আসবো, পানি হয়ে যায় জায়গায়। আমি একটু অসুস্থ মানুষ, হার্টের রোগী, বহুত কষ্টে পার হইয়াছি। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। সেই পানি ভেঙে জরুরি গন্তব্যের পথে মানুষ, কেউ জুতো হাতে, কেউ বা সন্তান কাঁধে। প্রতিটি পদক্ষেপই যেন এক একটি সংগ্রাম। অল্প বৃষ্টি পড়লে মনে করেন এই যে অবস্থায় যে ড্রেন খোলা রাখলে মনে করেন এগুলো কোনো কাজ হয় না, আর এখানে দেখার মতন এগুলো কেউ নাই। এই অবস্থাতে পরিত্রাণের জন্য অবশ্যই সরকারের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা দরকার। কাজীপাড়া রোডও একই অবস্থা, কাজীপাড়া রোডে আরো ভয়াবহ অবস্থা। শুধু সড়ক নয়, অনেক এলাকায় বাসাবাড়ি ও দোকানেও ঢুকে পড়েছে পানি। যে ব্যবসা তো আমাদের জন্য অনেক ক্ষতি হচ্ছে না এই বছর। 1 ঘন্টা বৃষ্টি, আধা ঘন্টা বৃষ্টিতে ভরে যায়। বংশের ব্যবসায়ী এত ক্ষতি হইতেছে, বলার কিছু নাই। এই অঝোর ধারা একসময় থামবে, জমে থাকা পানিও হয়তো নেমে যাবে, কিন্তু মানুষের বুকের ভেতর জমে থাকা প্রশ্নটি থেকে যাবে। আর কত বর্ষা এভাবেই পানিতে ডুবে কাটাতে হবে রাজধানীকে? দেখে মনে হতে পারে নদী দিয়ে চলছে গাড়ি, কিন্তু এটি কোনো নদী নয়, রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। মাত্র 28 মিলিমিটার পানিতেই তলিয়ে গেছে রাজধানীর অনেক রাস্তা। স্থানীয়রা বলছেন এই সংকট দ্রুত সমাধান না করলে সামনে ভোগান্তি আরও বাড়বে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দেশের 5টি নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বৃহস্পতিবারের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আগামী কয়েকদিনের বন্যা পরিস্থিতি বৃষ্টির উপর নির্ভর করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে রোববার থেকে অবস্থার উন্নতি হবে, আর আপাতত হাওড়ে বন্যার আশঙ্কা নেই। টানা 3 দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন এখনও বিপর্যস্ত। কোথাও জলাবদ্ধতা, কোথাও নদীর পানি বাড়ছে। এর মধ্যেই আরও 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার ও শনিবার দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে রোববার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী এইসব জায়গাতেও বৃষ্টি বেড়েছে। আগামী আর 2 দিন বৃষ্টি হবে। সেক্ষেত্রে আগামী 2 দিনের যে বৃষ্টি যে চলমান থাকবে, সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত থাকবে। এটা আমরা আশা করছি যে 12 তারিখে পরে যায়, যখন বৃষ্টি কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা উন্নতি হয়ে যাবে। অবিরাম বৃষ্টির প্রভাবে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানিও। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর 9টি স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, সুরমা, সোমেশ্বরী ও ছোট ফেনী নদীর কয়েকটি পয়েন্ট সতর্কসীমার কাছাকাছি রয়েছে। এই সাঙ্গু, মাতামুহুরী নদী সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে, বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। সো ওই পানি নিচে যে অন্য কোথাও হিট করে বন্যা হওয়ার আশঙ্কা নেই। সো ওই পানি সরাসরি সাগরে চলে যাবে। হাওরের যে বন্যা, আমরা যেটা প্রাক মৌসুমী বন্যা বলে থেকে ধানের জন্য, ওরকম কোনো বন্যার আশঙ্কা এই মুহূর্তে নেই। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। আর এদিকে বৃষ্টির অজুহাতে আকাশ ছোঁয়া দাম মাছ, মুরগির। বিক্রেতাদের দাবি এমন, পণ্য পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে। তদারকির অভাবে সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
কয়েকদিনের টানা বর্ষণে রাজধানীর সড়ক থেকে কাঁচাবাজার এখন কাদাজলে একাকার। এই বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করেই থমকে যাওয়া জনজীবনে চলে ছুটির দিনের কেনাকাটা। টানা বৃষ্টিতেও বাজারে সবজির সরবরাহ না কমায় দাম কিছুটা সহনশীল, তবে 250 টাকায় বিক্রি হচ্ছে টমেটো আর সেঞ্চুরি ছুঁয়েছে বেগুন। বৃষ্টির অজুহাতে ব্রয়লার মুরগিও ছাড়িয়েছে 180 টাকা। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে পণ্য পরিবহনে বাড়তি খরচ গুনতে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মাছ ও মুরগির খুচরা দামে। চিংড়ি মাছ আগে আনতাম 1200, আজকে আনছি 1530, মাল নাই। আর ইলিশ মাছ যেটা আনতাম 500 টাকা কেজি, ওখানে 3000 টাকা কেজি পদ্মারটা। আর যেটা হলো কলেস্টার, এটা হলো 1800 টাকা, 2000 টাকা কেজি। এখন বৃষ্টির কারণে আপনার ওই যে মাল একটু কম আমদানি হচ্ছে, তাছাড়া ফসলও কিছু নষ্ট হয়ে যাইতেছে, এই জন্য একটু দাম একটু বাড়তি। আর এমনিতে যেগুলো আনসিজন, যেগুলো সবজি টমেটো কিন্তু এখন বাংলাদেশের সিজন না, এ কিন্তু বাইরের প্রোডাক্ট এখন, এই জন্য একটু দাম বেশি। কাদা পানি মারিয়ে বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, মাছের চড়া দামে পকেট ফাঁকা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়ালেও কোনো নজরদারি বা তদারকি নেই প্রশাসনের। সবজি বৃষ্টির কারণে হয়তো একটু বেশি বেড়ে গেছে, যেমন পটল 180 টাকা কেজি, অন্য দিনের তুলনায় বৃষ্টির কারণে একটু বেশি মনে হচ্ছে। ক্রেতাদের শঙ্কা, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট না ভাঙলে টানা বৃষ্টিতে সামনে আরও দাম বাড়বে নিত্যপণ্যের। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে দেশের 5 জেলার লাখো মানুষ পানিবন্দী। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় এ কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভেতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় ঐক্যের বার্তা দেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। কিছু বিষয়ে সকল দল মত রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তার চাইতে নির্মল, তার চাইতে সমৃদ্ধশালী, তার চাইতে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ যেন আমরা রেখে যেতে পারি। এদিন সরকারি বাংলা কলেজের 1962 থেকে 2026-এর প্রাক্তন শিক্ষার্থীরা একসাথে হন কলেজ প্রাঙ্গণে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। বানভাসীদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সকালে চট্টগ্রামে দুর্গত এলাকা পরিদর্শনে যান তিনি, দেন ত্রাণ সহায়তা। অথই জলে ডুবে আছে বসতঘর স্থাপনা। এই চিত্র চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম গুনাগুড়ি এলাকার। টানা বর্ষণ আর জোয়ারের পানিতে গত 3 দিন ধরেই এভাবে জলাবদ্ধ এই জনপদ সহ আশপাশের বিশাল এলাকা। বানভাসী ষাটোর্ধ ননিবালা, ঘরবাড়ি ডুবে এখন রাস্তায় যার আশ্রয়। দিনের মধ্যে অনেক কান্দি রোডত বই এখন আর হরে যে বাজি হুদাই করি গে বন্দাই করি গে না হার কইও। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশের বিস্তীর্ণ এলাকায় গত কয়েকদিন ধরেই পানিবন্দী লাখ লাখ মানুষ। মুরগির খামার, মাছের ঘের, ব্যবসা প্রতিষ্ঠান ডুবে ক্ষয়ক্ষতি ছাড়িয়েছে শত কোটি টাকা। মুরগিগুলো যেগুলো মরে গেছে এগুলো তো নদীর মধ্যে বাসা দিয়েছি, বাকিটা অল্প কতটুকু যেগুলো আছে কাঁচার মধ্যে আছে। ব্যবসা বাণিজ্য করি না পারে, খানাফি না খাই না পারি, বার করে নিলি না পারি, আমার আর বেশি কষ্ট যাবে। সুইচ গেটগুলো যদি অতি দ্রুত যদি 7টা গেট থেকে 7টা যদি খুলে দেয়, আমাদের পানি এখানে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ আধা ঘন্টা থাকবে। শুক্রবার বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, বন্যা দুর্গত মানুষের সীমাহীন কষ্ট ধারণার চেয়েও অনেক বেশি। আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো। শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করার দরকার সব কথাই আমরা বলবো।
এর আগে চট্টগ্রাম পৌঁছে জামায়াত আমির বলেন, রংপুর অঞ্চলের মানুষদের বাঁচাতে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি। আপনারা জানেন যে ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। বানভাসীদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। ইমদাদুল হক, স্টার নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আদালতের রায় অনুযায়ী ফাঁসির দণ্ড কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার মতে, শেখ হাসিনা দেশে ফিরলে কেবলমাত্র রায় কার্যকরের জন্যই ফিরবেন। তিনি আরও বলেছেন, তার ফাঁসি কার্যকর দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। শুক্রবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। ফলে সেটার জন্য আমরাও চাই যে ফাঁসির রায় কার্যকর হোক, শেখ হাসিনা সহ অন্য যাদের বিরুদ্ধেই এই রায় হয়েছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। শেখ হাসিনা আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, বিচার হবে কিনা, এটা মূলত দিল্লির সাথে সিদ্ধান্ত। ঢাকার সাথে দিল্লির কূটনৈতিক রাজনৈতিক বোঝাপড়াই উপর এটা নির্ভর করবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবেন না বলেও তিনি পালিয়েছিলেন। এবারও আসার কথা বলে মিথ্যাচার করছেন। তিনি যেটা বলেন সেটা করেন না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির শফিকুর রহমান। চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে নিহতদের অর্থ প্রদান অনুষ্ঠানে আমির এসব কথা বলেন। সংসদে শুনেছি যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমি দেখি নাই কিছু। তিনি তো বলছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না। তিনি গিয়েছেন কিনা? গিয়েছেন তো। এখন তিনি বলতেছেন আসবেন, তিনি আসবেন না। শহীদ ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারকে ঘিরে পরিবার ও পরিচালনা কমিটির মধ্যে তৈরি হয়েছে বিরোধ। অর্থের স্বচ্ছতা, মালিকানা ও সিদ্ধান্ত গ্রহণ নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের মুখে পদত্যাগ করেছেন নির্বাহী কমিটির সদস্যরা। তবে অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন হাদির বোন। ফরহাদ বিন নূরের বিশেষ রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা শরীফ ওসমান হাদি ৫ আগস্টের পর প্রতিষ্ঠা করেন ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে গড়ে তোলেন ইনকিলাব কালচারাল সেন্টার। ইনকিলাব মঞ্চ একটি সংগঠন হলেও কালচারাল সেন্টারটি ছিল ওসমান হাদির ব্যক্তিগত তত্ত্বাবধানে। তার শাহাদাতের পর রাজপথের সহযোদ্ধা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমারা ইনকিলাব মঞ্চ ও কালচারাল সেন্টারের দায়িত্ব নেন। আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। সরকার হাদির ছেলে ফিরনাসের নামে ১ কোটি টাকা ও একটি ফ্ল্যাট দেয়। অন্যদিকে মেঝো ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে চাকরি দেওয়া হয়। সে সময় ফিরনাসকে যুক্তরাজ্যে নিতে চাইলেও এতে তীব্র আপত্তি জানান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। এরকম এক পরিস্থিতিতে ১ বছর না পেরোতেই ইনকিলাব কালচারাল সেন্টার নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলে ওসমান হাদির পরিবার। অর্থের ব্যবহার, স্বচ্ছতা ও মালিকানা নিয়ে প্রশ্ন তোলেন হাদির মেঝো ভাই। ওয়ারিশদের দাবি, অপপ্রচার, অপবাদ ও কুৎসার কারণে বুধবার রাতে সামাজিক মাধ্যমে নির্বাহী কমিটির সবাই আর্থিক হিসেব দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ঘোষণা দিয়ে কালচারাল সেন্টার থেকে দায়িত্ব ছেড়ে দেন। এটার একটা ট্রাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু শহীদ ওসমান হাদি সেটা সম্পন্ন করে যেতে পারেননি। এইটা ঘিরে এক ধরনের লিগ্যাল ইস্যু তৈরি হয়েছে। তখন আমাদের মনে হয়েছে যে ইনকিলাব কালচারাল সেন্টার তার যারা দাবি করেছে তাদের কাছে দিয়ে দেওয়াই বেটার, যেহেতু আমাদের কাছে প্রতিষ্ঠানটা মুখ্য না, বরং এই সংগ্রামটাই মুখ্য। সেই সংগ্রাম আমরা ইনকিলাব মঞ্চ থেকে চালিয়ে যেতে পারবো। তবে এমন দাবির কথা অস্বীকার করেন হাদির বোন মাসুমা হাদি। তার পাল্টা অভিযোগ, বরং পরিকল্পিতভাবে হাদির পরিবারকেই ইনকিলাব কালচারাল সেন্টার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার সাথে কোনো যোগাযোগ রাখে না, বলছে যেটা পরিবারের কিছু না, এখানে পরিবারের কি আসা যাবে না, আলহামদুলিল্লাহ শেষ, তাহলে থাক, আমি দূরেই থাকলাম, তোরা তোদের মতো কাজ কর। এখন আমার কথা হলো, ওরা যে কেউ যেতেই পারে, যার ভালো লাগে না লাগে যেতে পারে, সমস্যা নাই, কিন্তু সেইটাই পরিবারের উপর মিথ্যে অপবাদ দিয়ে কেন বলেন তো? আমরা কোনো ফ্যামিলির মেম্বার ওইখানে কোনো কমিটি হইতে চাই না, ওটা দখলদারিও করতে চাই না, কোনো অর্থনৈতিক ভাবে সুবিধা চাই না, কিছুই চাই না। সোজা কথা। জাবের ও জুমা ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও ইনকিলাব মঞ্চের মাধ্যমে হাদির স্বপ্ন বাস্তবায়নে রাজনীতির মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। লড়াই কি শুধু চর্ম নাই? ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে নাটোর ও নোয়াখালীতে পদযাত্রা এবং সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে নাটোরে কর্মসূচিতে অংশ নিয়েছে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, ন্যায় ও ইনসাফের লড়াই চলতে থাকলে 5 বছর পর এনসিপির সঙ্গে কয়েক কোটি মানুষ থাকবে। আর নোয়াখালীতে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির পদযাত্রায় অংশ নিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, তরুণ প্রজন্ম সংসদে বাংলার জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে। এর আগে পদযাত্রায় অংশ নেন তারা, ছিলেন হান্নান মাসুদ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে রাজশাহীতে পদযাত্রা ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রা আমরা সরাসরি যুক্ত হব। এই মুহূর্তে সার্জিস আলম কথা বলছেন। সংস্কার কমিশন অধ্যাদেশ আরো এই ধরনের গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো সেগুলো আইনে পরিণত না করে প্রতারণা করেছে এই বিএনপি। আপনারা প্রত্যেকটা জায়গায় যান, স্বজনপ্রীতির সর্বোচ্চ দৃষ্টান্ত প্রত্যেকটা জায়গায় প্রশাসনে, পুলিশে, সচিব থেকে ডিসি, এসপি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চালু করেছে আবার বিএনপি। আমরা দেখি দুদকে মামলা চলে, এই ধরনের ব্যক্তিরা ডিসি হয়ে যায়, কিন্তু সারোয়ার হোসেন যখন তাদের লুটপাট করা বন্ধ করে দেয় তখন তাকে ডিসি থেকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দেওয়া হয়। আমরা নতুন এক খেলা দেখছি তাদের জায়গা থেকে। প্রত্যেকটা জায়গায় গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি তার আগে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ যত না কাজ করেছে তার চেয়ে বেশি চুরি করেছে। আমরা তার কথাকে সমর্থন জানাই, কিন্তু আমরা বিএনপির কাছে জানতে চাই, যারা কাজের চেয়ে চুরি বেশি করলো বিগত 4.5 মাসে ওই চোরের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা তাদের কাছে জানতে চাই, খাল খননের নামে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নতুন যে আরেকটা আপনাদের নেতা কর্মীরা লুটপাটের, চাঁদাবাজির রাজত্ব শুরু করেছে সেটার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? নিউজের রিপোর্টে যান, কয়েকদিন আগে যমুনা টিভির রিপোর্ট দেখলাম, আমার নিজের জেলায় যত টাকা বাজেট তার অর্ধেক টাকা লুটপাট হয়ে গিয়েছে। কালভার্ট হওয়ার কথা, কালভার্ট নাই। খাল খনন করার কথা, খাল খনন হয় নাই, কিন্তু সকল টাকা লুটপাট করা শেষ হয়ে গিয়েছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা যে নতুন পলিসি শুরু করেছেন, এই পলিসির পূর্বের সাথে আমরা তেমন কোনো পার্থক্য দেখি না। পার্থক্য শুধু একটা জায়গায় দেখি, আগে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের একজন নারী, আরেকজন বর্তমানে প্রধানমন্ত্রী পেয়েছি আমরা পুরুষ, কিন্তু আমরা সেই পুরাতন সিস্টেমের একই চর্চা দেখি। পার্থক্য আরেকটা জায়গায় দেখি, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাদের সামনে বিনয়ী ভাবে আসেন, তিনি সাধারণ পোশাক পরেন, তিনি ট্রাফিকের সিগন্যালে দাঁড়িয়ে যান, তিনি ছোট গাড়ি বহর নিয়ে যান। এই প্রত্যেকটা জিনিস ভালো, কিন্তু এই ভালো দিয়ে আমি কি করব যখন আমি দেখি সরকারি সকল সুযোগ সুবিধা শুধুমাত্র বিএনপি নেতা কর্মীদেরকে দেওয়া হয়। রাজশাহীতে এনসিপির পদযাত্রা ও পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তব্য রাখছিলেন সার্জিস আলম, সরাসরি দেখছিলেন সেটি। বৈরী আবহাওয়ায় একাংশ ধসে পড়ার 12 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মোহাম্মদপুরের ঝুঁকিপূর্ণ সেই ভবন পরিদর্শনে আসেননি রাজুকের কোনো কর্মকর্তা। অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছে 15টি পরিবার। ভবনটির অবস্থা এতটাই নাজুক যে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেও ঢোকারই সাহস পাননি। হাবিবুর রহমান অভি প্রতিবেদন করেছেন। খোলা চোখেই স্পষ্ট জরাজীর্ণ এ ভবন কতটা ঝুঁকিপূর্ণ। তবুও অসহায় কিছু মানুষ কম খরচে থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে সেখানেই বসবাস করছেন। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়া যেন সেই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। শুক্রবার সকালে মোহাম্মদপুরের আজিজিয়া হাউজিংয়ের এই ভবনটির একাংশ ধসে পড়ে। জানা যায়, কয়েক ঘন্টার টানা বৃষ্টি কিছুটা দুর্বল করে ফেলে ভবনের দেয়ালগুলো। এলাকার পুরনো বাসিন্দারা বলছেন, ভবনটি পাকিস্তান আমলের। আমি আজকে 16-17 বছর ধরে আছি। আপনাদের ভয় লাগে না যে ভবন? লাগে বাবা, আমরা তো গরিব মানুষ, না আসতে ধীরে বাসা খুঁজতাছি, পাইতাছি না, পাইলে যাম। এলাকাবাসীর দাবি, এর আগেও তারা রাজুক কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন, কিন্তু বরাবরের মতোই কাজের কাজ কিছুই হয়নি।
ওরা ভাগাভাগি নিয়ে 3 তালা কেউ 4 তালা করবে এই নিয়ে ওদের মতের মধ্যে একটু বিরোধ হয়েছে। তারপরে একজনের করছে আরেকজন করেই নাই। আরও তো প্রশাসন ছিল, রাজুকের লোক ছিল, তারাও তো দেখতে পারতো, তো পরিদর্শন করতে পারতো। রাজুকের তো কতটুকু কাজ করে সেটা তো সবাই জানে, এটা তো আমার বলার প্রয়োজন নাই। ডিআইটিতে যদি কল দেওয়া হয়, করা হয়, ফোনটা কে করছিল, মানে আগে আমাকে কালার বানানো হবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই হেলে পড়া ভবনে এখনও টাঙানো রয়েছে টুলেট এবং তুলনামূলক কম ভাড়ায় এখানে বসবাস করছে 15টিরও বেশি পরিবার, যারা এখনও এখানে রয়েছেন। আমরা খুঁজে দেখতে চাই সেই মালিককে, যিনি জীবনের ঝুঁকি রয়েছে জানার পরও এই ভবনটি ভাড়া দিয়ে রেখেছেন। মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসা রোডের পাশেই থাকেন ভবনের 2 মালিকের একজন। দরজায় বেশ কয়েকবার নক করার পর তিনি বাধ্য হন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে। একটু ক্যামেরা অফ করেন, আমি কথা বলি। প্রতি মাসে যে টাকার অঙ্কটা পান, এই টাকার জন্যই মূলত আপনারা বাসাটা খালি করতে বলেননি? না না, ওরকম কিছু না। আপনি বলছেন যে নোটিশ দেওয়া হয়েছে, এটা কেমন নোটিশ? ওদেরকে বলা হয়েছে, মুখে মুখে বলা হয়েছে আপনারা বাসা ছেড়ে দেন, আগামী 2-1 মাসের মধ্যে সবাই বাসা ছেড়ে দেন, এটা ভেঙে পড়বে। আপনি বলতেছেন মুখে মুখে বলা হয়েছে, কিন্তু আমাদের কাছে প্রমাণ তো আপনি বলেননি, কারণ এখানে তো টুলেট দেওয়া আছে। এই টুলেটটা কে টাঙাচ্ছে তাহলে? আরও ভয়ঙ্কর তথ্য হলো এই ভবনের আরেকজন মালিক তাহমিনা, যিনি থাকেন এই ভবনের 3 তলাতেই। তার বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। দ্রুত প্রশাসনের উদ্যোগে বড় কোনো দুর্ঘটনা থেকে বসবাসকারী মানুষেরা রেহাই পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। সিন্ডিকেট চাঁদাবাজিকে প্রশ্রয় দেবে না সরকার বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন আইনমন্ত্রী। তিনি বলেছেন, দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবে না যাতে সরকারের বদনাম হবে। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, কেউ চাঁদাবাজি করলে সেই বদনাম ব্যক্তির, দলের নয়। সম্প্রতি জোর করে চেক সই নেওয়ার ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেছেন, অপরাধী যত বড় নেতাই হোক না কেন, তার পরিচয় সে অপরাধী। আওয়ামী লীগের মতো লুটপাটের সুযোগ কাউকে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। দল করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দল করতে হবে, তার জায়গায় কমিটেড থাকতে হবে। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সুতরাং তার জায়গা খালি হয়েছে, আমি সেই জায়গায় বসে গেলাম, এইটা কিন্তু ভুল ধারণা নিয়ে আপনারা আগামী এরকম একটি ধারণা করবেন না। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু একটি মন্ত্রণালয়ের নয়, এটি সকলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ জলবায়ু মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে দ্বিজেন শর্মা পরিবেশ পদক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কারখানা মালিক ও সাধারণ মানুষ সচেতন হলে পরিবেশের জন্য সব থেকে ভালো হবে বলেন মন্ত্রী। নদী শুধু পানির উৎস নয়, এটি সভ্যতার প্রতীক উল্লেখ করে নদী রক্ষার আহ্বান জানান আব্দুল আওয়াল মিন্টু। তিনি আরও বলেন, যাদের সম্মাননা জানানো হচ্ছে তারা পত্রিকার পাতায় থাকেন না, কিন্তু তাদের কারণে নীরবে বেঁচে যায় বন ও পরিবেশ। একটি জাতি তখনই এগিয়ে যায় যখন সে তার নীরব নায়কদের চিনতে শেখে। আজকের এই পদক সে নীরব পরিবেশ যোদ্ধাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার প্রতীক। জলবায়ুর জন্য পরিবর্তনে আমরা সহায়তা না করি, সহায়তা করব কিন্তু ভালো হওয়ার জন্য। আমাদের সহাবস্থান ছাড়া আমাদের আসলে কোনো গতি নেই। বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। প্রতি 4 বছর পর পর এই উৎসবে মাতে বিশ্বের কোটি কোটি মানুষ। কিন্তু যে বিশ্বকাপে বাংলাদেশের কোনো দলই অংশ নেয় না, সেই বিশ্বকাপের উন্মাদনায় এবার বাংলাদেশে কতগুলো তাজা প্রাণ ঝরে গেছে আপনি কি জানেন? 11টি। ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। হাজার হাজার কিলোমিটার দূরে চললেও সেই খেলার উত্তাপ বাংলাদেশেও। বিশ্বকাপে বাংলাদেশ যেন ভাগ হয়ে যায় আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স কিংবা অন্য কোনো দেশের সমর্থকে। বন্ধু হয়ে যায় প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী। তবে আনন্দের এই উৎসবে যোগ হয়েছে মৃত্যুর ঘটনা। গত 1 মাসে বিশ্বকাপ ঘিরে বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে 11 জনের, আহত আরও কয়েক ডজন। এটা খুবই দুঃখজনক এবং আশঙ্কাজনক। আমাদের উন্মাদনার পাশাপাশি এটাকে খুবই সতর্কতার সাথে আমাদের এইটা আনন্দটা উপভোগ করতে হবে। এটা কোনো সহিংসতায় যেন না যায়। আবেগের পাশাপাশি আমাদেরকে পরিবারকে নিয়ে ভাবতে হবে যে আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে কে দেখবে, কে দেখাশোনা করবে।
কমপ্লিটলি ইরেলেভেন্ট এটা, যে পলিটিক্সের সাথে স্পোর্টস ইনভলভমেন্ট করা এটা কোনো একটা প্লেয়ারও দেখতে চায় না। আমাদের জন্য মেসি বা রোনালদো হোক, আমাদের জন্য দুজনই সেরা প্লেয়ার। যে সাপোর্টটা এটা নিজেদের মধ্যে রাখা উচিত, এনজয়মেন্ট, সবাই একসাথে মজা করুক, আনন্দ করুক, একসাথে দেখুক, বাট এত ভায়োলেন্স তো হওয়ার দরকার নেই। এবার বড় পর্দায় খেলা দেখানো, বিশ্বকাপ ঘিরে সংঘাত, শব্দদূষণ ও জনদুর্ভোগ নিয়ন্ত্রণে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। 4 বছর পরে আবার আসবে এবং আরো অনেকগুলা স্পোর্টিং ইভেন্ট আছে বাংলাদেশে বা ইন্টারন্যাশনাল অনেক স্পোর্টিং ইভেন্ট আছে। এই খেলাকে কেন্দ্র করে বিনোদনের জায়গা থেকে যদি বৈরিতা তৈরি হয় এবং সেটা কোনো পর্যায়ে চলে যায়, তখন যদি 11 জন মারাই গেছে, প্রতি বিশ্বকাপে এরকম 5 থেকে 10 জন এবারে যে মারা যাচ্ছে। খেলার প্রতি আবেগ স্বাভাবিক, কিন্তু সেই আবেগ যখন সহনশীলতার মাত্রা ছাড়িয়ে সংঘর্ষ তৈরি করছে, তখন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দিচ্ছেন এই অপরাধ বিশেষজ্ঞ। বিপরীত অবস্থানটাকে যদি শুধু আলোচনার মধ্যে সীমিত রাখতে পারতেন বা রাখা যেত, তাহলে সেটাই আবেগের সবচেয়ে যথাযথ চর্চা বা অনুশীলন হতো, কিন্তু সেটা তো পারছে না। এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, প্রায় 50 জনের মতো মানুষ আহত হয়েছেন। তো এটি তো ভালো কোনো ইঙ্গিত লক্ষ্য করে না। এবং এর মধ্য দিয়ে আমরা যেটা উপলব্ধি করি বা আমাদের যেটা পর্যালোচনা, সেটি হচ্ছে এখানে ফুটবল একটা উপলক্ষ মাত্র। এখানে আমাদের জাতিগত যে বিরোধের যে মানসিকতা, বিভাজনের যে মানসিকতা, সেটি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করছি। ফুটবল শুধু একটা উপলক্ষ। বিশ্বকাপ ফুটবলের অন্যতম শিক্ষা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পরাজয় মেনে নিয়ে বরং মানুষকে এক করার খেলা। কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ এলেই সেই উৎসব যেন রূপ পায় সংঘর্ষ, দুর্ঘটনা, এমনকি মৃত্যুর মতো ঘটনায়। বিশেষজ্ঞরাও বলছেন উন্মাদনা থাকবে, কিন্তু সেই উন্মাদনা যেন কোনো পরিবারের শোকের কারণ না হয়ে ওঠে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জামালপুরে বিএনপির দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল 5টার দিকে জেলার ইসলামপুর উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর 2 আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। বিকেলে ডাকবাংলোতে এসে তা সংঘর্ষের রূপ নেয়। এই সময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও 2টি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইরানের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির দাবি, বৃহস্পতিবার সকালে গোলস্তান প্রদেশের ওক্তাই খান রেল সেতু লক্ষ্য করে এই হামলা চালানো হয়। চীন, তুর্কমেনিস্তান ও ইরানকে সংযুক্ত করা রেল করিডরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সেতুটিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। হামলার পর তেহরান থেকে উত্তর পূর্বাঞ্চলের মাশহাদগামী যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইরান। রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে মেরামত কাজ চলছে এবং আটকে পড়া যাত্রীদের সড়ক পথে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তার প্রতি ইরানের সক্ষমতা দুর্বল করতেই নতুন করে সব হামলা চালানো হয়েছে। এর মধ্যেই দুই দেশের সামরিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় নতুন উড়োজাহাজ ছেড়ে আবারও পুরনো এয়ারফোর্স 1-এ চড়ে তুরস্ক ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটো সম্মেলন শেষে দেশে ফেরার সময় মার্কিন সিক্রেট সার্ভিসের পরামর্শে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন উড়োজাহাজটিতে এখনও পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করা হয়নি, ফলে বিদেশ সফরে এটি ব্যবহার নিরাপদ নয় বলে মনে করছেন নিরাপত্তা কর্মকর্তারা। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বর্তমান মূল্যায়ন অনুযায়ী এই মুহূর্তে ট্রাম্পকে হত্যার কোনো তাৎক্ষণিক পরিকল্পনার প্রমাণ মেলেনি। তবে কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
এই ছিল এখনকার স্টার নিউজ প্রাইমে। আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।